এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে লন্ডনের সাউথওয়ার্ক ব্রিজে ভেড়ার পাল চড়িয়ে মধ্যযুগীয় ঐতিহ্য উদযাপনের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সমন্বয়কদের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি চলছে। তবে বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন অনেকে। সেখানে আছেন ইফতেখার উদ্দিন, সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, সেখানকার বর্তমান পরিস্থিতি আমাদের জানান। নবনীতা, আমি এখন আছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা কাফনের কাপড় পরে এখানে অবস্থান নিয়েছেন। ঘটনার সূত্রপাত যেভাবে হয় সেটা যদি বলতে চাই, যে সকালে শাহবাগে চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা একটি সমাবেশ করে। সেখান থেকে তারা একটি পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসতে চাইলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং পুলিশ সেখানে টিয়ার শেল নিক্ষেপ করে। এর প্রতিবাদে এরপর থেকে আসলে এখানে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। তারা কাফনের কাপড় পরে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এরপর কিন্তু আন্দোলনকারীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন। সেখানে প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক হওয়ার কথা। তাদের দাবি যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা এই স্থান থেকে যাবেন না। আমি যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ ভেতরে প্রবেশ করেছেন। সেখানে তারা আলোচনা করছেন এবং সেই আলোচনার ফল এখন আমরা জানতে পারিনি। তবে এখানে যারা আন্দোলনকারী আছেন তারা বলছেন যে প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত, চাকরিতে বয়সসীমা ৩৫ হওয়ার আগ পর্যন্ত তারা এখান থেকে ছেড়ে যাবেন না। এবং যারা পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন তারাও সেখানে অবস্থান নিয়েছেন কাপড় পরে। আমি দর্শকদের একটু জানিয়ে দিতে চাই যে এই বিষয়ে একটি আহ্বায়ক কমিটি করা হয়। সেই আহ্বায়ক কমিটিতে একজন সাবেক সচিব এবং বর্তমান সচিবকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয় এবং এই সুপারিশ কমিটিকে ৭ দিনের মধ্যে এই বয়স বাড়ানোর বিষয়ে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছেন। নবনীতা। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এই খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী কয়েকটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য এবং ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। অন্যদিনের মতো সোমবারও কার্যালয়ে গিয়েছিলেন কুষ্টিয়ার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু। সেখানে ছিলেন ইউনিয়ন পরিষদের 2 জন সদস্য ও কয়েকজন গ্রাম পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের জানালা দিয়ে 4 থেকে 5 রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। তাতে নিজ কার্যালয়েই মারা যান চেয়ারম্যান সেন্টু। 10 মিনিট না হাতেই সেন্টুকে গুলি করে মেরে ফেলেছে। আমরা এক জায়গায় জমি মাপার জন্য চেয়ারম্যানের আসার জন্য বসেছিলাম। পরিবারের সদস্যদের দাবি, সরকার পতনের পর থেকে স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল। এমন কোন সূত্রতা এখন বর্তমান আমাদের নাই। গত পরশুদিন কেউ নাকি এসে রাত্রে একটা ঠেট দিয়ে গেছে যে ওরা ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। আমি আইছি কিছু বলে মারবে কে ডাকো। চেয়ারম্যানকে হত্যার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। নইমুদ্দিন সেন্টু বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় তাকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠতে দেখা যায়। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলার জ্যোতি তেলের জাহাজে বিস্ফোরণ এবং ভয়াবহ আগুনের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন ওয়ার্কশপ অটো মেকানিক নুরুল ইসলাম, ড্যাক ক্যাডেট সৌরভ সাহা, মেকানিক্যাল ফিটার হারুনার রশিদ। জাহাজে বিস্ফোরণ এবং হতাহতের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে পতেঙ্গার তেলের ডিপো এলাকায় সকাল 11:15টার দিকে আগুন লাগে। সম্মিলিতভাবে আগুন নেভাতে কাজ করছে নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস। জাহাজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছে নৌবাহিনী। পতেঙ্গার তেলের ডিপো এলাকায় তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং আগুনের ঘটনায় বড় ধরনের বিপর্যয় থেকে সব তেলের স্থাপনা রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাভারের আশুলিয়া টঙ্গাবাড়িতে শ্রমিক বিক্ষোভ চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন, গুলিতে আহত হয়েছেন আরও 2 জন। নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান। তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেডের সুইং অপারেটর। গুলিবিদ্ধ 2 শ্রমিকের নাম রাসেল মিয়া ও নয়ন। তারা অন্য 2টি পোশাক কারখানার শ্রমিক। শ্রমিকরা জানান, সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাঙ্গোটেক্স লিমিটেড সহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হন কাউসার, রাসেল ও নয়ন। তাদের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা কাউসারকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাল অবরোধ করেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এই ঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তদন্ত থেকে র্যাবকে বাদ দেন আদালত। টাস্কফোর্সকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্ট বলেছেন, দীর্ঘ 12 বছরও তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক ঘটনা। সবাই ন্যায় বিচার দেখতে চায়। আরও জানাচ্ছেন মাজহার হক মান্না। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে 111 বার সময় নেওয়া হয়, কিন্তু এর কোনো অগ্রগতি না হওয়ায় রোববার বাদীর পক্ষে নতুন আইনজীবী হিসেবে শিশির মনিরকে নিয়োগ দেওয়া হয়। পরে মামলার তদন্ত র্যাব থেকে নিয়ে শক্তিশালী কমিটির কাছে দেওয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে মামলার তদন্ত নিয়ে মন্তব্য করেন হাইকোর্ট। কোর্ট বলেছেন, এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক। বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে, যেখানেই আছে, যে অবস্থায় আছে, তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। আইনজীবীদের বক্তব্য শোনার পর আদেশ দেন আদালত যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে। আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে এই মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। দীর্ঘ সময় তদন্ত শেষ না হওয়া নিয়ে কথা বলে রাষ্ট্রপক্ষ। এই রিটটা যখন করা হলো তখন এখানে দেওয়া হলো র্যাবকে, এবং আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে বলেওছি যে তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। সো এইখানে এই পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দ্রুত সংস্কার ও নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের সম্প্রচার মাধ্যম NHK ওয়ার্ল্ডের সাথে সাক্ষাৎকারে তিনি একথা জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা রাখা ছাত্রদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে, তাই নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা হয়েছে। এই সংকটে বড় দাতা জাপানের কাছ থেকে সহযোগিতাও প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. Our task is to reform and hold the election. As soon as we are ready for that, we will hold the election. This government has to succeed. They knew exactly what they wanted. Their imagination, their dreams were very elaborately told, explained. We thought their presence and their thoughts would be very important in policy making. We took them. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রত্যাহার করেছেন আদালত। এই মামলায় 7 বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। সকাল 10:30টার দিকে আত্মসমর্পণের উদ্দেশ্যে আদালতে যান সাংবাদিক শফিক রেহমান। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। 22শে সেপ্টেম্বর সাংবাদিক শফিক রেহমানের দণ্ড 1 বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপিল করার জন্য সেই আদেশের সার্টিফাইড কপি চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সাজা পরোয়ানা স্থগিত করেন। শফিক রহমান সাহেব যেভাবে নির্যাতিত, এর আগে রিমান্ডেও ছিলেন, আজ 7 বছর একটা মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এরকম বাংলাদেশে প্রায় 10,000-এর মতো কাছাকাছি সারা দেশে সাজা দেওয়া হয়। সবাই ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা যাবে না। অনেক বিচারক বিপদের সম্মুখীন হয়ে অনেক কিছু করেছেন। রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিক রহমান বলেন, বিচার বিভাগের আমূল পরিবর্তন প্রয়োজন। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন। 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17ই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় প্রতি বছরের মতো এবারও সারা দেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ বান্ধব ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সুধীজন ও স্থানীয়রা। আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সাবরিনা হাসান। অসহনীয় গরম কিংবা ঠান্ডা, কখনো আবার টানা বৃষ্টিপাত, এমন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জলবায়ু পরিবর্তনের এসব বিরূপ প্রভাব কমাতে বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়েছে এবং এই গাছের কিন্তু একটা বিশাল একটি উপকারিতা হচ্ছে অক্সিজেন। সে যে অক্সিজেন তৈরি করে, একটি গাছ 10 জন মানুষের অক্সিজেন তৈরি করে 1 বছরে। সারা বাংলাদেশে যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি কিন্তু অক্সিজেনের উৎপন্ন হবে। পাশাপাশি কার্বন ডাই অক্সাইডও কিন্তু সে শুষে নিচ্ছে। তাহলে গাছ আমাদের খালি যে ফুল ফল দিয়ে সাহায্য করছে তাই নয়, গাছ কিন্তু আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, আমাদের বাঁচিয়ে রাখছে তার অক্সিজেনের মাধ্যমে। সুতরাং আসুন আমরা সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি এবং সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। চাঁপাইনবাবগঞ্জে সবুজ বেষ্টনী করতে মনামিনা কৃষি খামারের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রজাতির কয়েকশো বৃক্ষরোপণ করা হয়।
বাচ্চাদের মাধ্যমে আমরা গাছগুলো লাগালাম, যাতে বাচ্চারা বৃক্ষরোপণের প্রতি লাগাতে আগ্রহী হয়, উৎসাহী হয়। প্রতি বছর হাজার হাজার বৃক্ষ রোপণ করি এবং অনেকের মধ্যে আমরা বিতরণ করি। এটা উদ্বুদ্ধ হয়েছিলাম আমি যে প্রকৃতি ও জীবন ক্লাব বা ওনার যে প্রোগ্রামগুলো এখান থেকে। প্রকৃতির প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা বৃদ্ধিতে গাছের চারা উপহার দেওয়া হয়। আসুন আমরা সবাই গাছ লাগাই, জীবন বাঁচাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতা নিশ্চিত করি। আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং উন্নত গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। আসলে প্রকৃতি ও জীবন ক্লাব এমন কিছু উদ্যোগ নেয় যেটা সকলেরই ভালো। আজকে যে শিশুদের মাঝে দেওয়া হলো, এজন্য সেই ক্লাবকে ধন্যবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন মহতী উদ্যোগের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহ্বান বিশিষ্টজনদের। জলবায়ু পরিবর্তন সহ আরো সঙ্গে যতগুলি বিষয় আছে সবগুলিতেই আমরা যেমন সচেতন থাকবো, আমাদের যারা উত্তরসূরি আছে, আমাদের এই ছেলেমেয়েরা তারা সচেতন থাকবে, তারাও এরকম প্রকৃতিকে সুন্দর রাখার জন্য এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। জীবন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সেই উদ্যোগকে এই ক্লাব সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে এই ধরনের উদ্যোগ দেশের সব জায়গায় হওয়া উচিত। সমন্বিত প্রচেষ্টায় সবুজায়নে দৃষ্টান্ত স্থাপন করবে প্রকৃতি ও জীবন ক্লাব, এমন প্রত্যাশা সবার। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে নতুন প্রজন্মের চেতনা ও আচরণগত পরিবর্তন জরুরি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। প্রাণ প্রকৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, পলিথিন ও SUP বর্জন এবং প্রকৃতি চিত্রাঙ্কন বিষয়ক আয়োজনে যোগ দিয়ে একথা বলেন তিনি। কর্মসূচিতে যোগ দিয়ে বক্তারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ঐক্যবদ্ধ পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনি জানাচ্ছেন। অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে প্রকৃতি, বিপন্ন হচ্ছে জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নানান প্রাকৃতিক দুর্যোগ। তথ্য বলছে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সমুদ্রে তলিয়ে যাবে দেশের দক্ষিণাঞ্চলের 19 জেলা। পরিস্থিতি উন্নয়নে দেশ জুড়ে যখন ব্যাপক সবুজায়নে গুরুত্বারোপ, তখন বিপন্ন উদ্ভিদের চারা রোপণের পাশাপাশি পলিথিন ও SUP বর্জনে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি। একাডেমিয়া এবং ফরেস্টরা অথবা একাডেমিয়া ব্যুরোক্রেট এটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমাদের এখানে ছাত্রছাত্রীরা থিসিস করে, গবেষণা করে, সেগুলো কিন্তু আমরা দেশের ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারি না। আমরা যদি সেই সুযোগটা যদি এখানে হয়, তাহলে আমরা লাগাই দিচ্ছি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। আমরা এই উদ্যোগটি যে কোনোভাবে চালিয়ে রাখতে চাই। পরিবেশের কাজ একদিনে শেষ হবে না। আমাদের হল থেকে বিভিন্ন পর্যায়ে যারা এসছো, আমি খুব চাই যে পরিবেশের যে কোনো রকম কাজ তোমরা যার যার পরিষদ থেকে একটু করার চেষ্টা করলে প্রশাসন থেকে যতদূর পারি সহযোগিতা আমরা করতে থাকবো। আমাদেরকে উন্নয়নের অপশনের কথা ভাবতে হবে এবং উন্নয়নের অপশন বদলাতে হবে। বনায়নের যে সমস্ত প্রোগ্রামে উৎসাহিত করা হয়, সেই গাছ কাটার পরিমাণটা বাদ দিতে কিংবা কমিয়ে আনতে। একই সাথে বিদেশি আসলে যেগুলো অ্যাডাপ্ট করেনি দেশের সাথে, আমরা চেষ্টা করছি সেই প্রজাতিগুলো যাতে কোনোভাবেই আর এখানে প্রমোট না করা হয় সেই সিদ্ধান্ত নিতে। আয়োজনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে 35 প্রজাতির বিপন্ন উদ্ভিদের 2300 চারা রোপণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 105 জন নিহত হয়েছেন। দেশটির সীমান্তে ভারী অস্ত্র এবং সৈন্য সমাবেশ করছে ইসরায়েল। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 28 জন। ওদিকে ইয়েমেনের সমুদ্রবন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন 4 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ অক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ।
লন্ডনের টেমস নদীর ওপর সাউথওয়ার্ক ব্রিজে ভেড়ার পাল চড়িয়ে মধ্যযুগীয় ঐতিহ্য উদযাপন করেছেন হলিউড তারকা ডেমিয়ান লুইস। রোববার অনুষ্ঠিত এই উৎসবে লুইসের সাথে যোগ দেন আরও 1000 ফ্রিম্যান। গোল্ডেন গ্লোব এমি পুরস্কার জয়ী এই ব্রিটিশ অভিনেতা তার দাদার পুরনো একটি উলের কোট পরে হাতে একটি লাঠি নিয়ে সাউথওয়ার্ক ব্রিজের ওপর দিয়ে ভেড়াগুলো নিয়ে তাড়িয়ে যান। 2013 সাল থেকে প্রতি বছর উৎসবটি উদযাপিত হচ্ছে। ভেড়া তাড়ানোর অনুষ্ঠানটি উলম্যান চ্যারিটি এবং লর্ড মেয়র অ্যাপিলের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 33 পয়েন্ট কমে 5624 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 395টি কোম্পানির 503 কোটি 90 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 22 কোটি 58 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 157টির, কমেছে 196টির, অপরিবর্তিত রয়েছে 42টি কোম্পানির শেয়ারের দাম। আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার স্লোগানে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী দখল দূষণ রোধে সব বাঁধ অপসারণ এবং অবাধ প্রবাহ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করে মাথাভাঙা নদী বাঁচাও আন্দোলন। নদীর পুরাতন ব্রিজের উপর মানববন্ধন শেষে সমাবেশের আয়োজন করা হয়। সে সময় মাথাভাঙা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক হামিদুল হক মুন্সি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের ধোপাজান নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আলফাত স্কোয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা অভিযোগ করেন, সরকারিভাবে ইজারা দেয়া না হলে প্রশাসনের ছত্রছায়ায় নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি মহল। এতে নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এন্ড ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সংবিধান সংস্কার বিষয়ে গোলটেবিল আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সভায় অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার ও চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং অন্যরা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।